সুপ্রিয় দর্শক মণ্ডলী, জিএস নিউজ বিডি.com এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলবো যিনি নিজেই শুধু একজন ব্যক্তি না, একটি প্রতিষ্ঠান, যার কাছ থেকে আমরা শিখি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে, যার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। এক নামেই বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যাকে খুব ভালো করে চিনবে, জানবে, তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, নাট্যজন লিয়াকত আলী লাকী। লাকী ভাই, কেমন আছেন? ভালো। প্রথমেই অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার হাজারো ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের জন্য সময় বের করেছেন, এটার জন্য জিএস নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা। লাকী ভাই, যেটা আসতে যাচ্ছি, শিল্পকলার কাজের ব্যাপ্তি এখন অনেক বেড়েছে, সারা দেশব্যাপী 64টা জেলা শুধু না, উপজেলা পর্যায়েও শিল্পকলার কার্যক্রম এখন ছড়িয়েছে। তো বর্তমান কার্যক্রম নিয়ে যদি একটু বলতেন। আসলে তো অনেক কার্যক্রম। আমরা কেন্দ্রীয়ভাবে ঢাকায় 64টি জেলায় এবং 493টি উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি সারাটি বছর আমরা আয়োজন করে থাকি। এই মুহূর্তে যদি বলি, আমরা একটি গণজাগরণের শিল্প আন্দোলন করছি। তার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক এবং সংস্কৃতি কর্মীরা যারা সৃজনশীল কাজে নিয়োজিত, তাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা। সেই মেলবন্ধনটার মূল লক্ষ্য উদ্দেশ্যটা হলো যে হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের ভিতর দিয়ে বাংলাদেশ আমরা পেয়েছি একটা লক্ষ্য, একটি আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে আমাদের জাতীয় জীবনে। তো সেখানে বারবার আমরা হোঁচট খাচ্ছি। 75-এর পর থেকে এই হোঁচট খাওয়াটা থেকে আমরা জাতিকে মুক্ত করতে চাই। আমরা বলতে বাংলাদেশের সকল শিল্পী, কবি, সাহিত্যিকেরা, এবং তারা আসলে জনগণের প্রতিনিধি। বঙ্গবন্ধু বলতেন, এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেন যে জনগণ স্বপ্ন দেখে এবং তিনি সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটান। জনগণ স্বপ্ন দেখেন, এটি কিভাবে সংগৃহীত হবে সেটি জনগণের সঙ্গে মিলে তাদের সুখ দুঃখ, হাসি কান্না সব কিছু অনুধাবন করে তারপরে একটি জাতীয় পরিকল্পনা গ্রহণ করা। সেক্ষেত্রে কিন্তু শিল্পী, কবি, সাহিত্যিকেরা সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে, কারণ তার সৃজনশীল কাজে ওই জনগণের সুখ দুঃখ, হাসি কান্না, স্বপ্ন, সংগ্রাম সব কিছুই তো উঠে আসে তাদের সৃজনশীল কাজে। তো আমরা যে কথাটি বলতে চাই, আমরা চাই একটি মুক্তিযুদ্ধের মূল্যবোধের ঐক্যবদ্ধ বাংলাদেশ, একটি নান্দনিক বাংলাদেশ। সেটি করার জন্য এই গণজাগরণের শিল্প আন্দোলন, শিল্পের যত শাখা শিল্পীরা আছে সকলকে নিয়ে আমরা একটা শিল্পযজ্ঞ সদ্য সমাপ্ত করলাম, যেখানে পালা গানের দল থেকে শুরু করে মূকাভিনয় দল কেউ বাদ যায়নি, এবং তাদের মধ্য দিয়ে আমরা প্রায় 70,000 শিল্পীকে ঐক্যবদ্ধ করেছি। এর মধ্যে অবশ্যই শিশু, কিশোর, যুব, তরুণ শিল্পীরা আছে। আমরা সেখানে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ এই প্রজন্মটাই কিন্তু আমাদের যে স্বপ্নের কথা আমরা বলছি, 2041 সালে একটি উন্নত দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ, সেখানে তারা বড় ভূমিকা রাখবে। তো তাদের ভেতরে এই চেতনা, তাদের ভেতরে এই সৃজনশীল কর্মের উদ্দীপনা তৈরি করা, এটি আমি মনে করি বাংলাদেশ শিল্পকলা একাডেমির অন্যতম প্রধান কাজ।
এই স্বপ্নটাও ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এই প্রাথমিক পর্যায়টা আমরা শেষ করলাম, এটা প্রথম পর্ব বলবো আমরা। সেখানে আমরা একটা শিল্পী ডাটা বেজ করছি। এই যে শিল্পীরা এখানে অংশগ্রহণ করলো, সেই শিল্পীরা তালিকাভুক্ত হবে সেই ডাটা বেজে, এবং সেই ডাটা বেজের ভিতর দিয়ে আমি আশা করি আগামী 1 বছরের মধ্যে আমরা একটি বড় ধরনের তালিকা আমরা প্রণয়ন করতে পারব। এটা শুরু হয়েছে আরও 2 বছর আগে থেকে। সেখানে তৃণমূলে যে শিল্পীরা আছে সেই অবধি আমরা পৌঁছে যাব এবং তারা জন্য যুক্ত সেখানে হয়। আমাদের একটা শিল্প পরিবার গড়ে তুলতে চাই। সেই শিল্প পরিবার গড়ে উঠবে শিল্পীদের পরিবারের ভিতর দিয়ে, শিল্পীদের আত্মীয় স্বজনের মধ্য দিয়ে, এবং তারপর আমরা গড়ে তুলতে চাই একটি শিল্প সমাজ, একটা কমিউনিটি। সেটি কেন শিল্প সমাজ হবে না? সেই সমাজটি এতটাই গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য। আমেরিকা, ইউরোপে তারা হয়তো কমিউনিটি বলে, কমিউনিটি। এই কমিউনিটিটা ভেরি ইম্পর্টেন্ট। এই কমিউনিটির একজন মানুষ কিন্তু অধিকাংশ প্রবলেম সলভ করে ফেলে এই কমিউনিটি পর্যায়ে। এখানে এই কেন্দ্রীয় সরকারের কোনো একটা মন্ত্রণালয় বা প্রতিষ্ঠান, সেখানে প্রথমেই তার ভূমিকাটা মানে খুবই অনিবার্য হয়ে উঠবে তা কিন্তু নয়। কমিউনিটি লেভেলেই সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই অনেক উদ্যোগ গ্রহণ করা, রিক্রিয়েশনের ব্যবস্থা করা। আমি যদি একটু খোলাখুলি বলি, কমিউনিটি সেন্টার বলতে আমরা যা বুঝি এটা কিন্তু আসলে কমিউনিটি সেন্টারের দায়িত্ব কর্তব্য নয়। এটি এখানে শুধু বিয়ের জন্য ভাড়া দেওয়া হবে, তাতে আমার কমিউনিটি পিপল আমার লাভটা কি? কমিউনিটি সেন্টারটা হলো আমার রিক্রিয়েশন সেন্টার। আমার শিশু, কিশোর, যুব, আমার প্রবীণ, আমার নারী, এই কমিউনিটি সেন্টারে একটা বিনোদন কেন্দ্র হবে। নানা রকম খেলাধুলার ব্যবস্থা থাকবে, সিনেমা দেখানোর ব্যবস্থা থাকবে, বিভিন্ন ধরনের বই পড়ার একটি সুযোগ সুবিধা থাকবে, কাম অ্যান্ড কোয়াইট, একটা রিক্রিয়েশন সেন্টার। তা আমি মনে করি এই রিক্রিয়েশন সেন্টার, এই কমিউনিটি সেন্টারগুলি আমাদের বিশেষ গুরুত্বের সাথে আমরা পেতে চাই, যে কারণে আমরা শিল্পীরা সেই আন্দোলনটা করব এবং সেই রকম কমিউনিটি তৈরি করার জন্য একটু চাপ দেব সংশ্লিষ্ট যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে। দ্বিতীয় পর্যায়টা আমরা ধরেছি আমাদের শিল্পকলা একাডেমির সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি শুরু হচ্ছে 19শে ফেব্রুয়ারি থেকে। আমরা বছরব্যাপী এই অনুষ্ঠানটা করব। সেখানে আমাদের মূল লক্ষ্য থাকবে আমরা 493টা উপজেলায় একটু বেশি ফোকাস দেব। কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি অথবা সেদিক থেকে ফোকাসটা একটু বেশি পাবে। আমরা জেলায় গত 10টা বছর করেছি, এবার উপজেলাকে বিশেষভাবে ফোকাসটা দিয়ে উপজেলা লেভেলে যাতে সমস্ত রকমের বিনোদন, শিল্পের প্রবাহে জনগণ প্রবাহিত হয়, সেই কাজটি আমরা করব ওই একটা বছরে। আর থার্ড ফেজটা হবে 2041 পর্যন্ত আমরা একেবারে একটা শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলব। এরকম একটা আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, সেই জায়গাটা আমরা যাব। একটা জায়গা আপনার সাথে কথা বলতে বলতে আপনি যখন ওই যে লোক সংস্কৃতির কথাটা বললেন, তখন একটা জিনিস মাথায় আসলো। বাংলাদেশে যাত্রা শিল্পটা বিলুপ্ত হয়ে গিয়েছিল, মানে একদম মৃতপ্রায় একটা শিল্পের পর্যায়ে চলে গিয়েছিল যাত্রাটা। সেই যাত্রা শিল্পের একটা পুনরুত্থান বা পুনর্জীবন হয়েছে আপনার নেতৃত্বে। সেই জায়গাটাতে এই যাত্রা শিল্পীদের মানে তারা তো আসলে আমরা আর্থিকভাবে যদি বলি যে তারা তো আসলে যথেষ্ট অসচ্ছল, তাদেরকে নিয়ে আরও কি কোনো পরিকল্পনা আছে কি না সামনে? না, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে বাংলার পরিচয় তো তার ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, ঐতিহ্যবাহী যে সংস্কৃতির চর্চা,
এটি একটা বৈশিষ্ট্যমণ্ডিত এবং তার মধ্যে একটা অনুষঙ্গ হিসেবে যাত্রা খুব গুরুত্বপূর্ণ। সে যাত্রা নানান কারণে নানানভাবে আসলে যখন প্রতিক্রিয়াশীলরা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় তখন এই সংস্কৃতির উপর একটি আঘাত তারা রচনা করে। তারই অংশ হিসেবে যাত্রা, পালা, লোক সংস্কৃতির উপর নানানভাবে আঘাত এসেছে। তো আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে যে দুটি আইন তিনি করে দিলেন। এটা কখনই অসম্ভব দুটি বিষয় ছিল। যাত্রা শিল্পীরা তারা প্রশাসনের কাছ থেকে লাইসেন্স নিতে হতো, তিনি যেটা করলেন এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে শিল্পকলাকে দায়িত্ব দিয়ে দিলেন যে যাত্রা দলগুলি নিবন্ধিত হবে শিল্পকলা একাডেমির মাধ্যমে এবং তাদের পাশে দাঁড়িয়ে এই শিল্পটাকে বিকশিত করার দায়িত্ব দেওয়া হলো আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে। শুধু তাই নয়, পুতুল নাট্যেরও একটি আইন করেছে। এই আইন হয়েছে, এটাকে অসম্ভব একটি ঘটনা ছিল, সেটিও মাননীয় প্রধানমন্ত্রী করে দিলেন। এই পুতুল নাট্যও কিন্তু আইন গ্যাজেট হয়েছে। অর্থাৎ এই দুইটি শিল্পের পাশে কিন্তু এখন দেশকে, রাষ্ট্রকে, প্রশাসনকে এর পাশে দাঁড়াতেই হবে। তো সেখান থেকে আমরা প্রায় 200 যাত্রা দলকে আমরা নিবন্ধন দিতে পেরেছি। তাদের যাত্রা মঞ্চায়ন চলছে, কিন্তু একটি জায়গায় আমি মনে করি এটি প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব রয়েছে। সেটা হলো, আগে যাত্রা পৃষ্ঠপোষক ছিল কারা? পৃষ্ঠপোষক ছিল একজন কৃষক। ফসল ভালো হয়েছে, গ্রামবাসী বলছে যে এবার আপনার ফসল তো ভালো হয়েছে, তাহলে 3 দিনের গান দেন। তো 3 দিনের গান, সবই গান, যাত্রাপালাও গান। বিভিন্ন উৎসব পার্বণে বিভিন্ন যে ক্লাব আছে তারাও কিন্তু এই শিল্পের একটা পৃষ্ঠপোষক হিসেবে অসাধারণ দায়িত্ব পালন করেছেন এবং তাতে তারা প্রফেশনালি খুব ভায়াবল ছিল। তো আজকে যেটা হচ্ছে, এই যাত্রা মঞ্চায়নের ক্ষেত্রে যে একটা সমাজের ভিতরে, এই সমাজটা কিন্তু সেই আগের সমাজটা আস্তে আস্তে ভেঙে গেছে। কোন দিকে? এই ধরনের আয়োজনটা যখন কেউ করতে যায় তখন দেখা যাচ্ছে যে অনুমতি নেওয়া বা যথাযথভাবে তাদের পাশে দাঁড়ানো। আগে কিন্তু এই যাত্রা দল বা নায়ক পার্টি তারা অন্য কারো কিছু তোয়াক্কা করতো না, তারা নিজেরা এই আয়োজনটা করতো এবং যাত্রা দল, যাত্রা শিল্পীরা খুব ভালো থাকতো। এখন সেই জায়গাটায় এই সহযোগিতাটা দরকার প্রশাসনের এবং যারা জনপ্রতিনিধি তাদের এই শিল্পের বিকাশে। তো সেটি আমরা চেষ্টা করছি এবং সেটি যদি আমরা যথাযথভাবে দিতে পারি তাহলে এই শিল্পটা আবার শুধু আগের মতো হয়ে যাবে তা নয়, আগের চাইতেও একটু ভালো একটা স্বপ্নের, একটি কাঙ্ক্ষিত জায়গায় চলে যেতে পারবে। সেই কাজটি আমরা এই পর্যন্ত প্রায় 20টি যাত্রা উৎসব করেছি এবং যাত্রা দলকে দিয়ে নানা রকমের আমরা অর্থায়ন করেছি, নতুন প্রযোজনা আমরা নির্মাণ করেছি, এটা চলছে, প্রশিক্ষণ চলছে। তো এই ধরনের শুধুমাত্র এই যাত্রা দল নয়, পুতুল নাট্য থেকে শুরু করে পালা গান, বিভিন্ন যে অনুষঙ্গগুলো আছে সংস্কৃতির ক্ষেত্রে, সব কিছুই বিকাশে এবং যাতে কোনো কিছু লুপ্ত হয়ে না যায় তার জন্য শিল্পকলা একাডেমি কাজ করে চলেছে। তৃতীয় প্রশ্নটা হচ্ছে, আপনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষ। সারা বাংলাদেশে শিল্পকলার কার্যক্রমে আপনি মুক্তিযুদ্ধের একটা ছায়া ফুটিয়ে তোলার চেষ্টা করেন সব জায়গাতেই। তো তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করতে শিল্প মাধ্যমে অন্তর্ভুক্ত করার কি পরিকল্পনা আছে? আসলে আমি যদি বলি শিল্পের, সাহিত্যের, সংস্কৃতির শক্তিটা কোথায় বা তার ভূমিকাটা কি, কতটা গুরুত্বপূর্ণ,
আমি যদি একটা কেন্দ্রীয় শহীদ মিনার আর তার সঙ্গে একটি গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই দুটি জিনিস যদি আমি বাদ দিই তাহলে কিন্তু আমার ভাষা আন্দোলনের চেতনা আমি কোনোভাবেই প্রতিষ্ঠিত করতে পারতাম না। সুতরাং মুক্তিযুদ্ধের মূল্যবোধটা কী ছিল? মুক্তিযুদ্ধের মূল্যবোধটা ছিল যে দর্শনে আমরা উপনীত হয়েছি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মপরিচয়টা নিয়ে কথা বলতে গিয়ে যে কথাটি বলেছেন যে আমার 3টি পরিচয়, একটি মাঝখানে থাকবে, সেটি আমার ধর্মের পরিচয়, আর বাকি 2টি পরিচয় আমাদের সকলের। আমি বাঙালি, আমি মুসলমান, আমি মানুষ। তো আমরা সকলে বাঙালি, আমরা সকলে মানুষ, এবং তার সঙ্গে আমার ধর্মের পরিচয়টা মাঝখানে। এটি আমাকে ঐক্যবদ্ধ করেছে মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ ঐক্যবদ্ধ করেছে। আমি মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝাতে চাচ্ছি, যদি জাতিকে একটা অনেকের পথে নিতে হয় তাহলে এই মূল্যবোধটাকে ধ্বংস করতে হবে। আমরা কিন্তু খুব কঠিন কোনো বিষয়ে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আলাদা কোনো বিষয় নয়, ওইটুকুই পরিচয় আমার। আমি বাঙালি, আমি মুসলমান, আমি মানুষ, আমার আত্মপরিচয়টা ধর্মের পরিচয়টা মাঝখানে থাকে, এটি একটি বিষয়। আরেকটি হলো যে আমার স্বপ্ন, আমি কোথায় গিয়ে দাঁড়াবো। এই বাংলাদেশ, এই বাংলা ভাষা, এই বাঙালি অসাধারণ একটি জাতি। 6500 থেকে 7000 মাতৃভাষা রয়েছে। বাংলা ভাষা জাতি ভাষা হিসাবে 3য় নম্বরে, আর যদি এভারেজ ধরা হয় তাহলে 5ম স্থানে রয়েছে। বাংলায় কথা বলে, বাঙালি সংস্কৃতি চর্চা করে। তো এই একটা নন্দিত মহিমান্বিত জাতিকে তার অগ্রগতি প্রগতিকে রোধ করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। তো আমি মনে করি সেটাই আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ। সেই মূল্যবোধ প্রতিষ্ঠায় আমার শিশু, কিশোর, যুব, পরবর্তী প্রজন্ম সবাইকে আমাদেরকে তাদেরকে চেতনা সমৃদ্ধ করতে হবে, কারণ এটি তার আসল পরিচয়। এটি নিয়েই তাকে লড়াই করতে হবে সারা বিশ্বের সঙ্গে। আমি আরেকজনকে অনুকরণ করলাম, একটা গান আছে, মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ হ, অনুকরণ খোলস ভেদি কায় মনে বাঙালি হ, বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হ। তো বিশ্ব মানব হতে হলে রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু তার কায় মনে বাঙালি ছিল, এবং তারা বিশ্ব জয় করেছে। বাঙালি জাতি, বাংলা ভাষা এই বিশ্ব জয় করতে পারে। সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ যে আমরা মুক্তিযুদ্ধের সেই মূল্যবোধে আমাদের জাতিকে, আমাদের পরবর্তী প্রজন্মকে একটি শক্তিশালী চেতনায় সমৃদ্ধ করে গড়ে তুলব। আপনি নাটকের মানুষ, মানে যেটা এই ফর্মাল ইন্টারভিউ শুরু হওয়ার আগে যেটা বলছিলাম যে লিয়াকত আলী লাকী বাংলাদেশের মানুষের কাছে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবে যতটা পরিচিত, তার থেকে অনেক অনেক আগের থেকে পরিচিত হচ্ছেন নাট্যজন লিয়াকত আলী লাকী। তো সেই নাট্যজন লাকী ভাইয়ের কাছে জানতে চাওয়া, গ্রামাঞ্চলের যেই নাট্য শিল্পটাকে শহরের মানুষের কাছে তুলে আনার একটা পরিকল্পনা আপনাদের আছে বা কার্যক্রম চলছে, সেটা যদি একটু বলতেন। আসলে আমরা যে নাট্যচর্চাটা করি এটি পশ্চিমা বিশ্বের নাটক আমরা 200-250 বছর আগে আমরা গ্রহণ করেছি, এবং আমরা প্রসিনিয়াম থিয়েটার যেটি, সেটি আসলে এটা পাশ্চাত্যের একটি ফর্ম। কিন্তু এই থিয়েটার বা থিয়েট্রিক্যাল এলিমেন্ট, নাট্যক্রিয়া আমাদের দেশে কিন্তু এই হাজার বছর আগে থেকেই আমাদের এখানে ছিল, সেটা খোলা, উন্মুক্ত। তো সেই ঐতিহ্য আমাদের অনেক কিছুই হয়তো সেখান থেকে আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু এখন আমাদের কাছে অনেক উপাদান রয়ে গেছে। সেই চর্চাটি আমরা সকলে মিলে করছি।
এবং সেটা করতে হবে। তবে একটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই প্রাচ্যের যে সংস্কৃতির শক্তিটা, এটা বিশ্বের অন্য প্রান্ত থেকে খুব বেশি মূল্যায়ন হয় না অথবা স্বীকৃতি দেয় না। তো তার জন্য আমি ব্যক্তিগতভাবে আমাদের দেশের বা এই এশিয়ান থিয়েটারের উপর বেশ কিছু কাজ করেছি। আমি এশিয়ান আর্ট সামিট করেছি 2 বার। আমি ব্যক্তিগতভাবে 85টি নাটক নির্দেশনা দিয়েছি, 65টি নাটকে আমি অভিনয় করেছি এবং আমি বাংলা নাটককে বিশ্বে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পেরেছি বলে আমি মনে করি। এটি অব্যাহত আছে এবং বাংলা নাটকের যে একটি আলাদা শক্তি আছে সেটি কিন্তু আমরা বিশ্বে বিভিন্ন উৎসবে দর্শকদের যে মতামত পেয়েছি তাতে সেটি আমরা আমাদের মূল্যায়নটা আমাদের নাটকের জন্য হয়েছে। তো আমি এখনো পর্যন্ত অভিনয় করি, আমি মঞ্চে নাটক করি। অনেকে আবার বলে আপনাকে দেখি না, এটা মনে করি এই কারণেই আমি মিডিয়াতে হয়তো এখন আর করতে পারি না বা করার সময়টা পাচ্ছি না। আমি মঞ্চে নিয়মিত নাটক করি, আমার হাতে সামনেও কয়েকটা নাটক আছে। আগামীতে একটা শিশু কিশোর যুব নাট্য সাংস্কৃতিক উৎসব হচ্ছে, সেখানেও এই শিশু কিশোর নাট্য চর্চার শুরু এবং প্রসারের ক্ষেত্রেও আমার একটা আলাদা ভালোবাসা, একটা ভূমিকা রয়েছে এবং এটি অব্যাহত থাকবে। তো আমি আমার বাংলাদেশের থিয়েটার নিয়ে গর্বিত। অসংখ্য ধন্যবাদ লাকি ভাই, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের জন্য এই সময়টা বের করা। জীবনটা একটি সংগ্রামেরই জীবন। আমি যেখানেই দায়িত্ব পেয়েছি, কাজ করেছি, সেটি একটি আন্দোলনেরই একটি অংশ হিসেবে সেটি পরিণত হয়েছে। সেদিক থেকে চ্যানেলগুলির প্রতি আমার সবসময় একটা চাওয়া থাকে যে তারা যেন একটা পরিবারের মতো করে এই দেশটাকে দেখে এবং এই দেশটাকে যেন তারা এই যে বঙ্গবন্ধু যে দেশটা চেয়েছিলেন, যে স্বপ্নের স্বদেশ বিনির্মাণ করতে চেয়েছেন, সেটি যেন করার ক্ষেত্রে তাদের প্রত্যেকের ভূমিকা থাকে। সে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের শহীদদের যে স্বপ্ন ছিল সেটি। তো সেদিক থেকে আমি gsnewsbd.com এটি যে যাত্রা শুরু করেছে, আমি আনন্দিত। তাদের দর্শন, তাদের চিন্তাভাবনা, এটি আসলে আমাদেরই চিন্তাভাবনার প্রতিফলন ঘটাবে এবং তৃণমূল মানুষের যে প্রতিভাগুলি আছে তা বিকাশে এই gsnews.com একটা বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি এই gsnews.com-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।